আসসালামু আলাইকুম দর্শক, আমি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি জেলা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত মাতামুহুরী নদীর তীরবর্তী একটি জায়গা, যেটা অনেকটা মাতামুহুরী নদীর ব্রিজের কাছেই। আমি আপনাদেরকে আজকে মাতামুহুরী নদী এবং চকরিয়া উপজেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। পাশাপাশি এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী এবং চকরিয়া উপজেলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করতে গেলে প্রথমে কক্সবাজার জেলা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করা জরুরি। কক্সবাজার জেলাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে কক্সবাজার জেলা চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত ছিল। 1984 সালে এরশাদ সরকারের আমলে চট্টগ্রাম জেলাকে ভেঙে কক্সবাজার জেলা প্রতিষ্ঠা করা হয়। উপজেলার সংখ্যা অনুসারে কক্সবাজার জেলার একটি শ্রেণীভুক্ত জেলা। এটি বাংলাদেশের দক্ষিণের জেলা, সর্বদক্ষিণের জেলা। কক্সবাজার জেলায় রয়েছে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার জেলা মানুষেরা চাটগাঁয়া ভাষায় কথা বলে। এই জেলার আয়তন, কক্সবাজার জেলার মোট আয়তন 2491.86 বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় 402 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 143 কিলোমিটার। এই জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা, নাফ নদী ও মিয়ানমারের রাখাইন রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। চকরিয়া উপজেলা এবং মাতামুহুরী নদী নিয়ে কিছু কথা বলতে গেলে প্রথমে কক্সবাজার জেলার পরিচিতিটা আপনাদের কাছে তুলে ধরা জরুরি বলে মনে করছি। কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে কক্সবাজার জেলা চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত ছিল। 1984 সালে এরশাদ সরকারের আমলে চট্টগ্রাম জেলাকে ভেঙে কক্সবাজার জেলা প্রতিষ্ঠা করা হয়। উপজেলার সংখ্যা অনুসারে কক্সবাজার বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা। কক্সবাজার জেলায় রয়েছে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার জেলার মানুষেরা চাটগাঁয়া ভাষায় কথা বলে। কক্সবাজার জেলার আয়তন প্রায় 2491.86 বর্গ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের অনেকটা অংশ জুড়ে কক্সবাজার জেলার অবস্থান। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে জেলার দূরত্ব প্রায় 402 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 143 কিলোমিটার। এই জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা, নাম নদী ও মিয়ানমারের রাখাইন রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। জনসংখ্যার বিচারে কক্সবাজার জেলা 2022 সালের আদমশুমারি হিসাব অনুযায়ী কক্সবাজার জেলার মোট জনসংখ্যা 28,83,268 জন। অবশ্য বর্তমানে জনসংখ্যা পুরোপুরি হিসাব এখনও পাওয়া যায়নি। আমি যেটা বলছি সেটা 2022 সালের হিসাব অনুযায়ী। এর মধ্যে পুরুষ 14,34,622 জন এবং মহিলা 13,88,563 জন। জনসংখ্যার ঘনত্ব, এখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বসবাসের ঘনত্ব বা প্রতি বর্গ কিলোমিটার মানুষ বসবাস করে 1133 জন। কক্সবাজার জেলার বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মের অনুসারী। এখানে ইসলাম ধর্মের অনুসারী মানুষের জনসংখ্যা 94.57%, হিন্দু ধর্ম 3.83% এবং বৌদ্ধ ধর্ম 1.5% এবং অন্যান্য 0.1%। ঐতিহাসিকভাবে কক্সবাজার জেলার একটা অনেক লম্বা ইতিহাস আছে। এখানে দেখছেন নদীর পাড়ে ছাগলগুলো।
তাদের ক্ষুধা নিবারণ করছে ঘাস বক্ষণের মাধ্যমে। আর দুধে বালুচরে কিছু ছেলে ফুটবল খেলছে। তো যেটা বলছিলাম, কক্সবাজার জেলার ইতিহাস। 1854 সালে কক্সবাজার থানা গঠিত হয় প্রথমে, এবং ওই বছরেই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, টেকনাফ থানার সমন্বয়ে কক্সবাজার মহকুমা গঠিত হয়। পরে টেকনাফ থেকে উকিয়া, মহেশখালী থেকে কুতুবদিয়া এবং কক্সবাজার সদর থেকে রামু থানাকে পৃথক করে এই মহকুমার অধীনে 3টি পৃথক থানা গঠিত হয়। 1959 সালে কক্সবাজার জেলাকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়। 1972 সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এবং দ্বিতীয় পর্যায়ে 1984 সালের মার্চের 1 তারিখ কক্সবাজার মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। পরবর্তীতে 2002 সালের 13 এপ্রিল বৃহত্তর চকরিয়া উপজেলা থেকে পেকুয়াকে আলাদা উপজেলা হিসেবে পৃথক করা হয় এবং স্বতন্ত্র উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। কক্সবাজার জেলার প্রাচীন নাম পালঙ্কি। অবশ্য কক্সবাজার জেলার নামকরণ নিয়ে অনেক কথা আছে। কক্সবাজারের প্রাচীন নাম পালঙ্কি। একসময় এটি পেনুয়া নামে পরিচিত ছিল। পেনুয়া শব্দটির অর্থ হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশেপাশের এলাকাগুলো এই হলুদ ফুলের জকমক করত। ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স 1779 খ্রিস্টাব্দে এখানে একটি বাজারে স্থাপন করেন। কক্স সাহেবের বাজার থেকে কক্সবাজার নামের উৎপত্তি। এটাই মূলত কক্সবাজার জেলার নামের চূড়ান্ত ইতিহাস বলে গণ্য করা হয়। ওদিকে দেখতে পাচ্ছেন কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাথে মাতামুরি নদীর সংযোগ ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি, প্রতি মাসে লক্ষ লক্ষ গাড়ি, লক্ষ লক্ষ মানুষ ঢাকা, চট্টগ্রামে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কক্সবাজারে যাতায়াত করে। তো যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কক্সবাজার জেলার তথ্য। অবশ্য কক্সবাজার জেলার তথ্যটা না দিলে চকরিয়া উপজেলা এবং মাতামুরি নদীর ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যায়। কারণ মাতামুরি নদী এবং চকরিয়া উপজেলার মাদার বা মা হচ্ছে কক্সবাজার জেলা। তো আরব ব্যবসায়ী ও ধর্ম প্রচারকগণ 8ম শতকে চট্টগ্রাম আকিব, যেটাকে আকিয়াব বলে, বার্মার আকিব বন্দরে আগমন করেন। এই দুই বন্দরের মধ্যবর্তী হওয়ায় কক্সবাজার এলাকা আরবদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসে। 9ম শতাব্দীতে কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রাম হরিকেলার রাজা কান্তিদেব দ্বারা শাসিত হয়। 930 খ্রিস্টাব্দে আরাকান রাজা সুলাত ইঙ্গচন্দ্র চট্টগ্রাম দখল করে নেবার পর থেকে কক্সবাজার আরাকান রাজ্যের অংশ ছিল। 1666 সালে মোগলরা চট্টগ্রাম দখল করে নেয়। মোগল সেনাপতি বুজুর্গ উমেদ খান কর্ণমূলী নদীর দক্ষিণের মাখখাল্লা দখল করে নেন এবং আরাকানবাসী রামুকেল্লাতে আশ্রয় নেয়, যা কিনা পরে মুঘলরা হঠাৎ আক্রমণ করে দখল করে নিয়েছিল। কক্সবাজারে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিদের মাঝে জমি বিতরণের এক উদারনৈতিক পদক্ষেপ নিয়েছিল। এরপরে চট্টগ্রাম ও আরাকানের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই এলাকায় আবার আসতে থাকে। বার্মারাজ বোদাপায়া 1782 থেকে 1819। 1764 সালে আরাকান দখল করে নেয়। প্রায় 30,000 আরাকানি বার্মারাজের হাত থেকে বাঁচার জন্য 1799 সালে কক্সবাজারে পালিয়ে যায়। এদের পুনর্বাসন করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিরাম কক্সকে নিয়োগ দেয়। প্রতি পরিবারকে 2.4 একর এবং 6 মাসের খাদ্য সামগ্রী প্রদান করেছিলেন। এই সময় ক্যাপ্টেন হিরাম কক্স রাখাইন অধ্যুষিত এলাকায় একটি
বাজার প্রতিষ্ঠা করেন, যা কক্স সাহেবের বাজার হিসেবে পরিচিত হয় স্থানীয়দের মাঝে। পুনর্বাসন প্রক্রিয়া তার অবদানের জন্য কক্সবাজার নামক একটি বাজার প্রতিষ্ঠা হয়েছিল। এই কক্সবাজার থেকে কক্সবাজার নামের উৎপত্তি। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবার পূর্বেই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হিরাম কক্স 1799 সালে মৃত্যুবরণ করেন। তো যেটা দেখা যাচ্ছে দর্শক, যে হিরাম কক্স, যার নামে কক্সবাজার জেলার নামকরণ হয়েছে, সেই হিরাম কক্স ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কক্সবাজার জেলায় মুক্তিযুদ্ধের ইতিহাসও রয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী চকরিয়ায় 13 জন লোককে হত্যা করে বলে তথ্য রয়েছে এবং বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দিয়েছিল। এই সময় পাক বাহিনী টেকনাফ ডাকবাংলোতে ক্যাম্প স্থাপন করে এবং রামু, উকিয়া ও টেকনাফ থেকে প্রায় 250 জন নিরীহ লোককে ক্যাম্পে নিয়ে হত্যা করেছিল। তো দর্শক দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এই মাতামুরি নদীর পাড়ে হাঁটতে হাঁটতে প্রাকৃতিক দৃশ্য দেখানোর পাশাপাশি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম, চকরিয়া উপজেলা, মাতামুরি নদী এবং কক্সবাজার জেলার বিষয়ে। চকরিয়া উপজেলা তার বিভিন্ন তথ্য, ইতিহাস, নামকরণ রয়েছে। চকরিয়া উপজেলার নামকরণ এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। চকরিয়া উপজেলার নামকরণ নিয়ে একাধিক বক্তব্য পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাতামুরি নদীর 4টি বাঁক থেকে বাঘ চতুষ্টয় বা চক্রবাক। কারো মতে আকাশে প্রচুর চকুরি পাখির আনাগোনা থেকে চকরিয়ার নামকরণ হয়েছে। ঐতিহাসিক ত্রিপুরা রাজাদের রাজমালা গ্রন্থে চাকরুয়া নামের একটি গ্রামের উল্লেখ আছে। এই চাকরুয়া থেকে চকরিয়া নামের উৎপত্তির প্রমাণ বেশি মিলে, যেমন সুলতানদের রাজত্বকালে শাসনকর্তা কোদাবক্স চাকরুয়া গ্রামে, বর্তমান কাকারা, প্রথম পদার্পণ করেছিলেন বলে ইতিহাসে তথ্য পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 2000 অব্দে এই নামের উৎপত্তি হয়েছিল। ধারণা করা হয় যে বর্তমান কাকারা ইউনিয়নে এককালে চাক নামের একটি আদিবাসী গোষ্ঠীর বসবাস ছিল, যাদের সামান্য অস্তিত্ব একমাত্র বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় কিছুটা বিদ্যমান রয়েছে। উপজাতিরা গ্রামকে সচরাচর রুয়া বলে। সে অনুসারে চাক গোষ্ঠীর বসবাসকৃত গ্রামটির নাম চাকরুয়া। কাজে যেহেতু চাক উপজাতিরা বর্তমান চকরিয়াস্থ কাকারা ইউনিয়নে বসবাস করতে, সেহেতু কাকারাকে চাকরুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই চাকরুয়া থেকে চকরিয়া নামকরণ করা হয়। এ বিষয়ে ইতিহাসভিত্তিক ব্যাপক তথ্য প্রমাণ পাওয়া যায়। যাই হোক, আপনাদেরকে আরও কিছু তথ্য শেয়ার করব। আমি এখন আপনাদেরকে হেঁটে হেঁটে মাতামুরি নদীর দুদু বালুচর দেখাচ্ছি। ব্রিজটা দেখতে পাচ্ছেন। বর্ষাকালে পানি তো টুইটুম্বুর ছিল, এখন বর্ষা যেহেতু একটু কমে গেছে, এখন একটু শুকনো মৌসুম। নদীর পাড়ে চরে, এদিকে দেখুন চরের মধ্যে অনেক ছেলেরা খেলাধুলা করতেছে, ওইদিকে মাঠের মধ্যে ফুটবল খেলা চলছে। তো যাই হোক, তো যেটা আপনাদেরকে জানাতে যাচ্ছে, আসলে মাতামুরি নদীর আশপাশ এবং চকরিয়া উপজেলা এবং মাতামুরি ব্রিজটা দেখতে এসে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি। তো চকরিয়া উপজেলার যে বিষয়টা, সেটা হচ্ছে চকরিয়া উপজেলার আদমশুমারি 2011 অনুসারে চকরিয়া শহরের মোট জনসংখ্যা ছিল 2011 সালে হিসেবে 72,669 জন, যার মধ্যে 37,328 জন পুরুষ এবং 35,441 জন নারী। এই শহরে পুরুষ এবং নারী অনুপাত 106। শহরে প্রায় 15 থেকে 20,000-এর মতো হোল্ডিং রয়েছে। ভৌগোলিকভাবে এই শহরটি সমুদ্র তল থেকে প্রায় 11 মিটার উঁচুতে অবস্থিত। প্রশাসনিকভাবে 1991 সালে চকরিয়া শহরের নাগরিকদের পৌরসভা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার উদ্দেশ্যে
চকরিয়া পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা পৌরসভা গঠিত হয়, যা 9টি ওয়ার্ড এবং 23টি মহল্লায় বিভক্ত। 15.76 বর্গ কিলোমিটার আয়তনের চকরিয়া শহর এলাকাটি চকরিয়া পৌরসভা দ্বারা পরিচালিত হয়। চকরিয়ার শিক্ষা ব্যবস্থা ভালো, খারাপ নয়। এখানে শিক্ষার হার, চকরিয়া শহরে সাক্ষরতার হার হলো শতকরা 163.3%। এখানে একজন ব্যক্তির নাম উল্লেখযোগ্য, তিনি চকরিয়া উপজেলারই, তিনি হচ্ছে সিদ্দিক আহমদ। তিনি ছিলেন ইসলামিক পণ্ডিত, বিশিষ্ট রাজনীতিবিদ এবং অবিভক্ত পাকিস্তানের পূর্ব বাংলার আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো পর্যটক যারা কক্সবাজার জেলা আসেন, তাদের মধ্যে কেউ যদি আপনারা যদি চকরিয়া উপজেলার কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করতে চান, দর্শনীয় স্থান দেখতে চান, তাহলে এখানে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমি হাঁটতে হাঁটতে ব্রিজের কিছুটা কাছাকাছি যাচ্ছি। তো যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে উপরের দিকে রয়েছে দুলাজারা সাফারি পার্ক, তারপরে রয়েছে মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান, তো নিবৃত নিঃসর্গ নামে একটি জায়গা রয়েছে যেটি সুরাজপুর মানিকপুর ইউনিয়নের আওতাভুক্ত। চকরিয়া উপজেলায় একজন ইসলামিক স্কলার বুজুর্গিন, যিনি ইসলামকে প্রচার করার জন্য এই অঞ্চলে এসেছিলেন, যিনি শাহ ওমর নামে পরিচিত, ওনার মাজার এবং মাজারের পার্শ্ববর্তী একটি মসজিদ রয়েছে, সেটাও চাইলে আপনারা ভ্রমণ করতে পারেন। চকরিয়া সম্বন্ধে মানুষের আরেকটা ধারণা আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে চকরিয়ায়ও একটা সুন্দরবন রয়েছে। সে সুন্দরবনটা চকরিয়ার মাতামুরি নদীর উৎপত্তিস্থলের কাছাকাছি, সেটা হচ্ছে চকরিয়া সুন্দরবন। আর এর বাইরে তো আমি যে জায়গাটা হাঁটছি সেটা হচ্ছে মাতামুরি নদীর তীর। এখানে আপনি হেঁটে হেঁটে সুন্দর উপভোগ করতে পারবেন। তো আরেকটা যে জিনিস, ইতিহাস এবং ঐতিহ্যের ধারক ও বাহক ঐতিহাসিক জায়গা, যে জায়গাটা চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মানিকপুরে অবস্থিত ফজল কিউকের 7 গম্বুজ মসজিদ। তো চকরিয়া উপজেলাতেও একটা 7 গম্বুজ মসজিদ রয়েছে, যেটা অনেকে হয়তো জানেন না। আপনারা যারা চকরিয়া আসবেন, এই ঐতিহাসিক ফজল কিউকের 7 গম্বুজ মসজিদটি দেখে যাবেন। আমি হয়তো বা কোনো একদিন সময় পেলে আপনাদেরকে ফজল কিউকের সেই 7 গম্বুজ মসজিদ দেখানোর চেষ্টা করব। দেখুন, নদীর উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, সৌন্দর্যের লীলাভূমি চকরিয়া উপজেলা। তো বুদ্ধদের বসবাস তো চকরিয়া উপজেলায় রয়েছে, অনেক বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ রয়েছে, যারা, যেটা একটু আগে আপনাদেরকে তথ্য দিয়েছি, বেশ কিছু বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করে, বিশেষ করে মানিকপুর এবং চকরিয়ার মগবাজারের আশেপাশে আরও কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বুদ্ধরা বসবাস করে। তো মানিকপুরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে 1873 সালে ব্রিটিশ আমলে স্থাপিত মানিকপুর বিজয়ানন্দ বৌদ্ধবিহার। সেই মানিকপুর বিজয়ানন্দ বৌদ্ধবিহারটি ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছিল 1873 সালে। যারা বুদ্ধ ধর্মের অবলম্বী, বুদ্ধ ধর্মকে অনুসরণ করেন, বৌদ্ধ ধর্ম পালন করেন, তারা কক্সবাজার জেলা ভ্রমণ করলে সময় পেলে চকরিয়ার মানিকপুরের বিজয়ানন্দ বৌদ্ধবিহারটি ভ্রমণ করবেন, দেখার চেষ্টা করবেন। আমি হেঁটে হেঁটে একটু নদীর পানির দিকে যাচ্ছি, দুটো বালুচর। পানি অনেক দূরে সরে গেছে, পানি অনেক দূরে সরে যাওয়ায় সেদিকে একটু যাওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে বলছিলাম যেটা দর্শনীয় স্থানের কথা চকরিয়ার।
তো চকরিয়ার মানিকপুরে আরও দুই একটা দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে মানিকপুর আগ্রা জিরিপথ এবং প্রত্যন্ত পাহাড়ি জনপদ। সেখানে প্রচুর পাহাড় আছে, সবুজে বেষ্টিত। সেই পাহাড়গুলোর পাদদেশে মানুষের বসবাস রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনার চকরিয়া ভ্রমণ করলে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন ভ্রমণের সময় সৌভাগ্য হলে সেই পাহাড়ি জনপদে আপনি হাতির দেখা, বন্য হাতির দেখা পেতে পারেন। এছাড়াও এখানে মাছ ছড়া ঝর্ণা নামে একটা জায়গা রয়েছে, যেটা মানিকপুরের অবস্থিত। সেটাও কোনো একদিন সময় পেলে যাব, দেখাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে চকরিয়া উপজেলার কক্সবাজারের দিকে যাওয়ার পথে একটি জায়গা রয়েছে, একটা দিঘি, যেটাকে অনেকে হাঁসের দিঘি নামে অভিহিত করে। হাঁসের দিঘির বিষয়ে খুব বেশি তথ্য আমার কাছে নেই, তাই আপনাদেরকে জানাতে পারছি না। তবে আপনারা চাইলে হাঁসের দিঘির তথ্য গুগল করে জেনে নেবেন। আর ভ্রমণ করতে চাইলে, দেখতে চাইলে কক্সবাজার যাওয়ার পথে গাড়িতে নেমে সেই হাঁসের দিঘি দেখবেন। আর দুটো স্থান উল্লেখযোগ্য, একটা হচ্ছে বীর কমলা দিঘি, সেটাও চকরিয়া উপজেলা অবস্থিত। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমুশিয়া ইউনিয়নের চকরিয়া উপজেলার, যেটা চকরিয়া উপজেলা থেকে হয়তো আপনারা অনেকে জানেন কিনা জানি না, সেখানে একটা সাংগঠনিক উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও সেটার কোনো সরকারি নথিভুক্ত হয়েছে কিনা জানি না, তবে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো চকরিয়া উপজেলার একটি অংশ মাতামুরি সাংগঠনিক উপজেলা নামে অভিহিত করে। সে মাতামুরি সাংগঠনিক উপজেলার ইলিশিয়া নামক স্থানে ইলিশিয়া জমিদার বাড়ি নামে একটি জমিদার বাড়ি রয়েছে, সেটাও আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। তো দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে এক এক করে জানালাম। আবার একটু আপনাদেরকে বলছি, দুলাজারা সাফারি পার্ক, মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান, নিবৃতে নিসর্গ পার্ক, শাহ ওমরের মাজার মসজিদ সহ চকরিয়া সুন্দরবন, মাতামুনি নদীর তীর, ফজল কিউকের 7 গম্বুজ মসজিদ মানিকপুর, মানিকপুর বিজয়ানন্দ বৌদ্ধবিহার, মানিকপুর আগ্রা জিরিপথ পাহাড়ি জনপদ, মাছছড়া ঝর্ণা মানিকপুর, হাঁসের দিঘি, বীর কমলা দিঘি, ইলিশিয়া জমিদার বাড়ি। এই জায়গাগুলো দর্শনীয় স্থান বলে ইতিহাসে বিভিন্ন তথ্যপত্রের মধ্যে পাওয়া যায়। তো আপনারা এগুলো দেখবেন। আমি আপনাদেরকে হেঁটে হেঁটে মাতামুরি নদীর পাড়টা দেখাচ্ছি। তো চকরিয়া মাতামুরি নদীর পাশে আসার পিছনে মূল উদ্দেশ্য ছিল মাতামুরির কিছু তথ্য জানানোর। তার মধ্যে আপনাদেরকে অনেকক্ষণ ধরে কক্সবাজার জেলা এবং চকরিয়া উপজেলার পৌরসভা বিভিন্ন তথ্য, দেখুন কিছু পাখি উড়ে যাচ্ছে, তথ্য দেওয়ার শেয়ার করেছি। তো মাতামুরি নদী এটা হচ্ছে বাংলাদেশের পূর্ব পার্বত্য অঞ্চলে বান্দরবান ও কক্সবাজার জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। এটি আরাকান পর্বতমালা উৎপন্ন হয় এবং একটি সপ্রিল বা ঘূর্ণায়মান প্যাটার্নে প্রবাহিত হয়ে, ঘূর্ণায়মান মানে ঘুরন্ত, বক্র, বাঁকানো। তো যাই হোক, এটা আরাকান পর্বতমালা উৎপন্ন হয় এবং এটি একটি সপ্রিল বা ঘূর্ণায়মান প্যাটার্নে প্রবাহিত হয়। মগ ভাষায় নদীটির নাম, মগরা এটাকে মামুরি হিসেবে জানে, বা মগ ভাষায় এটাকে মামুরি, যা পরবর্তীতে মাতামুরি নামে পরিচিতি লাভ করেছে। দেখুন পানির অবস্থা, পানি অনেক কমে গেছে। আপনাদেরকে হেঁটে হেঁটে জায়গাটা একটু দেখাচ্ছি। তো ওইদিকে দেখুন ছেলেরা খেলাধুলা করতেছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থা। তো মাতামুরি নদীর বিষয়ে যেটা বলছিলাম, তো এই নদীটার প্রায় 287 কিলোমিটার দৈর্ঘ্য, মানে লম্বা। সেটা উৎপত্তি স্থল থেকে উৎপত্তি হয়ে বিভিন্ন উপজেলা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়ে
বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। 287 কিলোমিটার, মানে হচ্ছে 178 মাইল দীর্ঘ, এবং প্রস্থ 154 মিটার বা 505 ফুট। যেটা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি প্রস্থটা কীরকম। এই যে দেখতে পাচ্ছেন প্রস্থ, ওই পার থেকে এই পারের প্রস্থ প্রায় 500-550 ফুট। তো এটা একটি খুবই ঘূর্ণায়মান প্যাটার্নের প্রবাহিত নদী। তো মগবাসায় নদীটির নাম ছিল মামুরি, যা পরবর্তীতে আধুনিক বাংলা ভাষায় অভিধানে যুক্ত হওয়ার সময় মাতামুরি নদী হিসেবে পরিচিতি পায়। ভৌগোলিক দিক দিয়ে তো এই নদীটি চট্টগ্রাম এবং মায়ানমারের আরাকানকে বিভক্তকারী পর্বতমালায় অবস্থিত। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনেক রয়েছে। নদীটির উৎস অঞ্চল বাংলাদেশের অন্যতম দুর্গম এলাকা হিসেবে পরিচিত। অত্যন্ত দুর্গম যে জায়গাটা, সেই জায়গা থেকে এই নদীটির উৎস। সে কারণে নদীটির উৎস অঞ্চল বাংলাদেশের অত্যন্ত দুর্গম এলাকা হিসেবে পরিচিত। নদীর উৎস এবং গতিপথ, এই নদী দোহাজারী চন্দনাইশ উপজেলা দোহাজারী শহরের পাশ দিয়ে প্রবাহিত সাঙ্গু নদীর উৎপত্তিস্থল যে জায়গা থেকে হয়েছে তার অনেকটা সন্নিকটে মাতামুরি নদীর উৎপত্তি। এটি প্রথমে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়, তারপর পূর্ব দিকে বাঁক নিয়ে কক্সবাজার জেলায় প্রবেশ করে এবং ধীরে ধীরে এটা কক্সবাজার জেলার চারিদিকে বেষ্টিত, তিন দিকে বেষ্টিত, দুই দিকে বেষ্টিত, কক্সবাজার জেলা বেষ্টিত, কক্সবাজার তীরবর্তী কক্সবাজার সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরে গিয়ে মাতামুরি নদী বিসর্জিত হয়েছে, তার প্রবাহ বিসর্জন দিয়েছে। তো এই মাতামুরি নদীর অনেক সৌন্দর্য। এই মাতামুরি নদীতে প্রচুর বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। চকরিয়া জেলা উপজেলায় যদিও বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেগুলো বিভিন্ন গোনা বিলে, সমুদ্র তীরবর্তী বদরখালী নদীতে পাওয়া যায়। এছাড়াও মাতামুরি নদীতেও কিছু সুস্বাদু মাছ পাওয়া যায়। তার মধ্যে বোয়াল মাছ, বাইলা মাছ, মলা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, আরও কিছু মাছ পাওয়া যায় যেগুলো খুবই সুস্বাদু। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্যান্য জায়গার যে মাছগুলো, সেগুলো হচ্ছে মাতামুরি নদীর মাছ, অত্যন্ত সুস্বাদু। মাঝে মধ্যে কিছু নদীর আইন মাছও পাওয়া যায়। তো এখানে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে চলে আসলাম। এই ব্রিজটা ব্রিটিশ আমলে, এই এখন যে ব্রিজটা দেখছে এটা অবশ্য নতুন, এটা অত্যন্ত অল্প কিছুদিন, কয়েক মাস বা 2-3 বছর হয়েছে রেডি হয়েছে। তো এই ব্রিজটার পূর্বে এখানে একটা ব্রিজ ছিল, সেটা ব্রিটিশ আমলে সিএনবি কোম্পানির দ্বারা নির্মিত, কক্সবাজার জেলার সাথে চট্টগ্রাম জেলার সংযোগে স্থাপনের জন্য। আর এই ব্রিজটা হওয়ার আগে ওই ব্রিজটা, পুরাতন ব্রিজটা অনেক দিন টিকে ছিল বিভিন্ন রক্ষণাবেক্ষণের মাধ্যমে। পরবর্তীতে পুরাতন ব্রিজটা ভেঙে এই নতুন ব্রিজটা স্থাপন করা হয়। এটি একটি 6 লেনের ব্রিজ। প্রথমে এটা উদ্বোধনের সময় 4 লাইনের সেতু ছিল, পরবর্তীতে এটা 6 লেনে উন্নয়ন হয়েছে। তো এই ব্রিজের ডিজাইন অনুযায়ী যে তথ্য পাওয়া যায়, সেই তথ্য অনুযায়ী
এটি 6 লেনের সেতু। এটির দৈর্ঘ্য 321 মিটার এবং প্রস্থ 30 মিটারের বেশি। তো আবারও বলছি, দৈর্ঘ্য 321 মিটার এবং প্রস্থ 30 মিটারের বেশি। সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের জিদ্দাবাজার পর্যন্ত, অর্থাৎ খাখারা রাস্তার মাথা, এবং পশ্চিম প্রান্তে সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় পর্যন্ত এই সেতুর অ্যাপ্রোচ সড়ক রয়েছে। তো এ থেকে বোঝা যায় সেতুটি পূর্ব পশ্চিম মুখী একটা সেতু। তো এই সেতুটি চালু হওয়ায় চকরিয়া শহরের উপর দিয়ে দূরপাল্লার যান চলাচল সহজ হয়েছে। কোনো জায়গায় যানজটের তেমন কোনো সুযোগ নেই।